করে ফিরবেন, তারপর বলেছেন এই বছরের মধ্যে ফিরবেন, এবং এখন স্পষ্ট বলছেন যে তিনি ডিসেম্বরে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। আদালতে আত্মসমর্পণের কথা বলছেন তিনি কোনো গণ অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন এসবের কথা বলছেন না। তার সাথে তার নেতা কর্মীদেরকেও দেশে আনার কথা বলেছেন। আমরা দেখতে পাচ্ছি এর বেশ কিছু প্রতিক্রিয়া। বিএনপির দিক থেকে ক্ষমতাসীন দল হিসেবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চিফ প্রসিকিউটর বলেছেন যে আইনগত দিক দিয়ে দেশে শেখ হাসিনার কোনো অবস্থান নাই। সাবেক প্রেস সচিব শফিকুল আলম তিনি ইন্ডিয়া সরকারকে দোষারোপ করেছেন। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনাকে বলেছেন ডিসেম্বর কেন, এখনই চলে আসুন। আলটিমেটলি আমরা হেডলাইন করেছি শেখ হাসিনা আসার খবরে তোলপাড়, পর্দার আড়ালে কি ঘটছে, কি ঘটতে পারে, কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এমন কিছু, অথবা শেখ হাসিনা কি সত্যি এই ঝুঁকি নিচ্ছেন কিনা। যারা শেখ হাসিনা বিরোধী শিবিরে তারা প্রশ্ন তুলছেন যে শেখ হাসিনা সত্যিকার অর্থে আসবেন না, আবার তার যারা অনুসারী তারা বলছেন আসবেন। আমাদের কাছে প্রশ্ন যে তিনি এত বড় ঝুঁকিটা কি কি চিন্তা করে নিচ্ছেন, শেখ হাসিনা ফিরলে আওয়ামী লীগের লাভ কি, আর শেখ হাসিনা ফিরলে এই আওয়ামী লীগ বিরোধী এই অংশটা, মানে এই যে ধরেন আসিফ মোহাম্মদ সচিব আজকে রিয়াকশন দিয়েছে যে শুভেন্দু এয়ারপোর্টে পাঠায় দেখ, বাকিটা আমরা দেখবো। তো এই তারা শফিকুল আলম, আসিফ নজরুল, এদের এত মাথা ব্যথা কেন? আমি সার্বিক দিক নিয়ে আপনার কাছ থেকে বিশ্লেষণ আশা করছি মেজর আখতারুজ্জামান রঞ্জন। আসসালামু আলাইকুম পুনিয়া, ধন্যবাদ আপনাকে আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার মাধ্যমে আপনার অগ্রসরতাকে আমার সালাম জানাই, সশস্ত্র সালাম জানাই। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, নিরাপদ থাকার চেষ্টা করবেন। দেখেন, এখানে বিষয়টা হচ্ছে আমি ব্যক্তিগত পর্যায়ে বলছি, আমার রাজনৈতিক পরিচয় বলছি না। শেখ হাসিনা নিজেকে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতি সক্রিয় রাখতেছে, এবং সক্রিয় রাখার জন্য যা করার দরকার সে সময়ে সময়ে বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়ে যাচ্ছে। এটা নিজেকে বাংলাদেশের রাজনীতিতে এবং সে একটা অবস্থান ধরে রাখতেছে। তিনটা কারণে সে অবস্থান ধরে রাখতেছে। একটি কারণে তার দলের নেতা কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য, যাতে তোমরা ঘাবড়ে যাও না, আমি এখন হারিয়ে যাইনি, আমার শক্তি এখন শেষ হয়ে যায়নি, আমি দরকার পড়লে তোমাদের সামনে এসে আমি ফাঁসির মঞ্চে দাঁড়াবো। ইটস এ ভেরি সেন্সিটিভ, ভেরি ইমোশনাল স্টেটমেন্ট হতে পারে, হবে, এবং আগামীতে এভাবেই সে বলবে যে তোমরা ঘাবড়িও না, আমি ডিসেম্বরে কেন, তখন বলে এরপরে হয়তো স্টেটমেন্ট আসবে, আমি যে কোনো সময় চলে আসতে পারি। কারণ এটা তার কর্মীদের মনোবল বৃদ্ধি করার জন্য। আর যে ইমোশনাল স্টেটমেন্টের সাথে দিবে সেটা হচ্ছে যে আমি বাংলাদেশের জন্য কি করেছি না আমি জানি না, আমি ফাঁসির কাস্টে ঝুলবো, আমি বাংলাদেশে আসবো, আমার ফাঁসি হয় হোক। এখন আপনি কি বলবেন? আপনি কি আগের মতো রাস্তায় তাকে এয়ারপোর্টে পিটায় মারতে পারবেন? এই মারার সুযোগ আছে? ধরেন যদি সে এয়ারপোর্টে চলে আসে, অনেকে বলছে যে এয়ারপোর্টে আসলে ইনকারিং এ ত্যান করবে, সেই সুযোগ কি আছে? এখন তো বাংলাদেশের সাংবিধানিক সরকার আছে, এখন তো অরাজকতা অবস্থা নাই, বা বিপ্লবোত্তর অবস্থা নাই, বা অভ্যুত্থানের অবস্থা নাই। এখন তো অভ্যুত্থান তার ন্যাচারাল ডেট হয়ে গেছে, অভ্যুত্থানের ন্যাচারাল ডেট হয়ে গেছে। তার সময় সাময়িক 12ই ফেব্রুয়ারিতে যে জিনিসটা হয়েছে, 5ই অগস্টের যে বিপ্লব বলি, অভ্যুত্থান বলি, তার স্বাভাবিক ন্যাচারাল পরিসমাপ্তি ঘটে গেছে 12ই ফেব্রুয়ারি 2026 সালে। আমরা যে 5ই আগস্টে যে উত্থান দেখেছিলাম, যে অভ্যুত্থান দেখেছিলাম, যে বিপ্লব আসছিল, সেই বিপ্লবটা সংগত ছিল, বা বিপ্লবী গঠন করতে পারি নাই, আমরা দীর্ঘায়িত করতে পারি নাই, অভ্যুত্থান থেকে দীর্ঘায়িত করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। আমরা যারা নিজেকে ক্লেম করি অভ্যুত্থানের পক্ষের লোক, আমরা বিপ্লবের লোক, আমাদের ব্যর্থতা, যার ফলে 12ই ফেব্রুয়ারি একটা ন্যাচারাল পরিসমাপ্তি হয়ে গেছে। অর্থাৎ নতুন একটি সরকার আসছে, সাংবিধানিকভাবে সেই সরকার। সেই সরকার কি বিমানবন্দরে যদি শেখ হাসিনা এসে নামে, তার নিরাপত্তা দিবে না? সে যদি আদালতে সমর্পণ করতে চায়, তাকে আদালত সমর্পণ না করলে তাকে ধরে নিয়ে এয়ারপোর্ট থেকে ধরে নিয়ে আদালতে নিয়ে যাবে, হয়তো সন্ধ্যার সময় আসলে জেলে নিয়ে যাবে, বা যদি ভোরবেলা আসে তখন কি করবেন? তখন তো সরাসরি আদালতে নিয়ে যেতে হবে। যেমন আমাদের দেশপথে খালেদা জিয়াকে গ্রেফতার করা হয়েছিল সকাল 7টায়, সারা রাতে ঘেরাও করে গেছিল, তারপর সকাল 7টায় গ্রেফতার করে ওনাকে সরাসরি আদালতে নিয়ে যাওয়া হয়েছে, তাকে অন্য কোথাও রাখা হয় নাই, সেখান থেকে ওনাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনো শেখ হাসিনা যদি বিমানবন্দরে এসে উপস্থিত হয়, তাহলে সরকার কি করবে? সরকারের কাছে কি বিকল্প আছে? সরকার কি কোনো বাহিনীকে, কোনো অরাজক শক্তিকে এয়ারপোর্টে পাঠিয়ে দিবে ওখানে অরাজকতা করার জন্য? ওই দিন কি আছে? ওই অবস্থা কি আছে? ফলে শেখ হাসিনা তার কর্মীদের, তার অনুসারীদের মনোবল চাঙ্গা রাখার জন্য এই কথাটা বলে যাচ্ছে। দ্বিতীয়ত যে কারণটা সে চাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক চাপ সৃষ্টি করা। বাংলাদেশের রাজনীতিতে সে যে একটা ফ্যাক্টর, সে যে এখনো বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণের মধ্যে আছে, নিয়ন্ত্রণ করতে পারে, বাংলাদেশের রাজনীতির ব্যারোমিটার পারত আপ ডাউন করাইতে পারে, এটা তার এই বিভিন্ন বক্তব্যের মাধ্যমে প্রচারিত হচ্ছে। তুমি দেখো গত 3-4 দিনে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা সবাই তোলপাড় করছে। এমন একটা পর্যায়ে গেছে যে সরকার আজকে বাধ্য হয়েছে সকল মিডিয়াকে বলতে
যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা আইনত নিষিদ্ধ। যেমন আমরা এখন যে শেখ হাসিনার কথা বলছি, এটাও কিন্তু আবার ডিজিটাল আইনে পড়ে যাবে, কারণ আইনত নিষিদ্ধ করা হয়েছে। কাজেই শেখ হাসিনা এই জিনিসটা চ্যালেঞ্জ দিচ্ছে যে তোমরা আমাকে আইনত নিষিদ্ধ করেছো, আমার সম্বন্ধে কথা বলতে পারবে না, কিন্তু দেখো আমার সম্বন্ধে সামাজিক রাষ্ট্রীয় পত্র পত্রিকায় বলা বলে হচ্ছে। কেন বলা বলে হচ্ছে? যেহেতু শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছে। এই স্টেটমেন্ট শেখ হাসিনা না দিত, নাকে তেল দিয়ে যদি ওখানে ঘুমিয়ে থাকতো, তাহলে কি বক্তব্যটা আসতো? তাহলে কি আপনি বক্তব্য নিয়ে কথা বলতেন? তাহলে কি এটা আলোচনা টেবিলে আসতো? তাহলে শেখ হাসিনার দ্বিতীয় লক্ষ্য হলো বাংলাদেশের রাজনীতিতে সে যে এখনো ভূমিকা রাখতে সক্ষম, এটা প্রমাণ করা এবং বাংলাদেশের রাজনীতিকে তাকে নিয়ে বিবর্তিত হোক, তাকে নিয়ে আবর্তিত হোক, সেই রাজনীতিতে মধ্যমণি থাকুক, এটা তার একটা কূট কৌশল। এটার মাধ্যমে, এটার জন্য সে বক্তব্য দিয়ে যাচ্ছে এবং তাকে ভারত সরকার সহায়তা করতেছে। ভারত সরকার তাকে সুযোগটা করে দিচ্ছে, যেহেতু বাংলাদেশে শেখ হাসিনা রাজনীতির তাৎপর্য বৃদ্ধি করা, তার প্রভাব বৃদ্ধি করা মানে ভারতের রাজনীতির প্রভাব বৃদ্ধি করা। এখানে সোজা অঙ্ক। শেখ হাসিনার প্রভাব বৃদ্ধি মানে ভারতের প্রভাব বৃদ্ধি। এখানে শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য ভারত একটা গ্রাউন্ড পাবে, শুভেন্দু অধিকারী একটা গ্রাউন্ড পাবে। এখানে তাকে তার নিরাপত্তার জন্য তারা অংশগ্রহণ করার জন্য একটা আন্তর্জাতিক পর্যায়ে এবং জাতিসংঘের কাছ থেকে তারা একটা ম্যান্ডেট পাইতে পারে যে একটা নাগরিক তার দেশে যাচ্ছে, সারেন্ডার করবে, তাকে আইনগত বাধা কেন দেওয়া হবে। এটা ক্যান বি ইস্যুস। কাজে ভারত এই সুযোগটা শেখ হাসিনা দিচ্ছে। তৃতীয় যে কারণটা বলছি সেটা বুঝতে হবে, সরকার ইতিমধ্যেই স্থানীয় সরকার নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে সারা বাংলাদেশে নির্বাচনের হাওয়া শুরু হবে। নির্বাচনের সময় দেশের প্রচলিত আইনের নিয়মের ব্যত্যয় ঘটে, প্রশাসনিক শক্তির একটা নিয়ন্ত্রণ শিথিল হয়ে যায়। ওই সময় আওয়ামী লীগের নেতা কর্মীরা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ওই সময় যাতে আওয়ামী লীগের সকল স্থানীয় স্তরে করতে পারে, সেটার জন্য শেখ হাসিনা একটা আগাম বার্তা দিয়ে রাখতেছেন যে তোমরা ঘাবড়িও না, তোমরা মনে করো না যেদিন গিয়েছে এদিন আবার ফিরে আসবে। সে নিশ্চয় দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, তৃণমূল নেতা কর্মীদেরকে, সমস্ত গ্রাসরুট লেভেল নেতা কর্মীদের যে আমরা নেতাদের নিয়ে আসতেছি, তোমরা ঘাবড়িও না, যেদিন চলে গেছে সেই দিন আবার পুনরাবৃত্তি হবে না। এই ধরনের একটি একটা রূপক জিনিস বা এরকম একটা সেন্সেশন জিনিস বা এরকম একটা ইগো সৃষ্টি করতে পারে শেখ হাসিনা। সেগুলো করলে কি হবে? কার লাভ হবে? স্বাভাবিকভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের লাভ হবে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাহস পাবে, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ নেতা কর্মীরা একটা সংঘাতে যাওয়ার জন্য একটা সাহস পাবে। সংঘাত মানে সরকারের আইন শৃঙ্খলা অবনতি, সরকারের আইন শৃঙ্খলা অবনতি মানে মানবাধিকার লঙ্ঘন, মানবাধিকার অধীনের লঙ্ঘন মানে রাষ্ট্রের সক্ষমতা প্রশ্নবিদ্ধ। কারা আইন শৃঙ্খলা লঙ্ঘন করছে, কোন বাহিনী করছে, কোন রাজনৈতিক দল করছে, এটা তো সরকার বিবেচনা করতে পারবে না। যদি আইন শৃঙ্খলা অবনতি হয় তাহলে সরকারকে এর 100% দায় দিয়ে দিতে হবে। সেটা কি বিএনপি জামাত সংঘর্ষের কারণ হয়েছে, না বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষের কারণ হয়েছে, নাকি এনসিপি আওয়ামী লীগের সংঘর্ষের কারণ হয়েছে, নাকি কমিউনিস্ট পার্টি ভার্সেস এনসিপির জন্য হয়েছে? এটা তো বিষয় না। বিষয়টা হলো আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সরকারের। সরকার যদি সে আইন শৃঙ্খলা করতে না পারে, যদি সেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত না হয়, মানুষ যদি সেখানে নিরাপদে চলতে না পারে, রাজনীতি প্রচার প্রচারাতে না পারে, তাহলে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। সেই নির্বাচন অবস্থায় কি হবে? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি এলাকাতেই আওয়ামী লীগের নেতারা নির্বাচন করার জন্য তৎপর, প্রার্থীর পক্ষে কাজ করার চেষ্টা করছে। যেখানে সরাসরি সামনে আসতে এখন সমস্যা আছে, যাদের হয়তো অতীত ভালো না, তারা হয়তো অনেকটা সাবধান হয়ে আছে, কিন্তু সে বিভিন্নকে সহায়তা করার চেষ্টা করছে। তুমি তো অষ্টগ্রামে যদি দেখো, সেখানে আওয়ামী লীগ বিশেষ করে আব্দুল হামিদ সাহেবের লোক তো তৎপর, অনেক তৎপর, তার নির্বাচন করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আমাদের সারা কিশোরগঞ্জ জেলায় দেখো, সেখানে দেখবে যে তৎপর। কাজে শেখ হাসিনার এই বিষয়টি, এই যে তুলপার পর্দার আড়ালে কি ঘটছে, এই খবরগুলো কেন আসতেছে? এটা খবরগুলো সৃষ্টি করেছে শেখ হাসিনা। তো শেখ হাসিনা ইজ এ ভেরি স্মার্ট পলিটিশিয়ান। শেখ হাসিনা এত বড় স্মার্ট পলিটিশিয়ান, এত বড় বিপ্লবের মধ্যে তার বাড়ি ঘর ঘুরায় গেছে, কিন্তু সে নিরাপদে সরকারি হেলিকপ্টার নিয়ে উড়ে চলে গেছে অন্য জায়গায়। এটা কতটুকু স্মার্ট হইলে পরে বুঝতে পারো। এবং আন্তর্জাতিক চক্র তাকে সহায়তা না করলে সে কিভাবে গেল? প্রস্থান করা, যুদ্ধক্ষেত্র থেকে প্রস্থান করা পরাজয় নয়। আমরা ইংরেজিতে বলি উজ্জ্বল, ওয়ারফেয়ারে উজ্জ্বল পরাজয় নয়,
যুদ্ধে ক্ষান্ত দেওয়া সন্ধি নয়, পরাজয় নয়, ক্ষান্ত হইতেই পারে বিভিন্ন কারণে। যে মাঝে মাঝে ইউক্রেন রাশিয়ান যুদ্ধে কখনো যুদ্ধ বেড়ে যায়, কখনো যুদ্ধ কমে যায়, কখনো বলে আমরা 7 দিনের জন্য যুদ্ধ বিরতি দিলাম। এটা বিভিন্ন স্ট্র্যাটেজির কারণে দেয়। আমরা ইরান ইউএসএ যুদ্ধে দেখছি, আমরা ওই যে জর্দানে বা হামাসের সঙ্গে দেখতেছি কি হচ্ছে, যুদ্ধ হচ্ছে 3 দিন 5 দিন, আবার 2 দিন বিরতি, আর কেউ হেরে গেল কেউ জিতে গেল না। এটা হলো একটা গতি, বিভিন্ন ভাবে চলে। এখানে রাজনীতিতেও শেখ হাসিনা একটা বিরতি দিয়েছে। সে সরকার হেলিকপ্টার নিয়ে বহাল তবিয়তে ফ্লাই করে দিল্লি চলে গেছে, এবং দিল্লিতে আল্লাহর মতে ভালোই আছেন এবং কথাবার্তা বলছেন। আজকে আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে যতই গরম করবো, ততই সরকারকে ব্যাখ্যাতে ফেলা হবে। শেখ হাসিনা জানে তার বিপক্ষে যত মিছিল হবে, তার বিপক্ষে যত বক্তব্য আসবে, ততই সরকার ব্যাখ্যাতে করবে, ততই সরকারের মানবাধিকার প্রশ্নবিদ্ধ হবে, ততই সরকারকে বলা হবে সরকার নিপীড়নমূলক রাজনীতি করতেছে। এটা এটা ভেরি ট্রিকি জিনিস। শেখ হাসিনার পক্ষে একটা মিছিল করলো, সেই মিছিল তুই বাধা দিলা, তাহলে মানবাধিকার লঙ্ঘিত হলো না? রাজনৈতিক পরিবেশ নষ্ট করলো না? তার রাজনৈতিক অধিকার নষ্ট করলো না? হ্যাঁ, যারা বাধা দেয় তাদের হয়তো ইমোশন আছে, তাদের হয়তো আবেগ আছে, কিন্তু সেই আবেগটা তো আইন শৃঙ্খলা ভঙ্গের চলে গেল। যখন আইন শৃঙ্খলা ভঙ্গে চলে যাবে, তখন আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা প্রশাসনিক কি করবে? তারা তো আইন রক্ষা করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে জিনিসটা তো শেখ হাসিনার ফেভারে চলে যাবে। আর রক্ষা না করে তাহলে ফেভারে যাবে। কেন ফেভারে যাবে? যে সে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, রাজনৈতিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। তুমি তো সংবিধান এখন সাসপেন্ড না, বাংলাদেশের সংবিধান এখন সম্পূর্ণভাবে কার্যকর, এবং সেই সম্পূর্ণ কার্যকর সংবিধান রেখে সরকার যা ইচ্ছা তা কাজ করতে পারে না। সরকার আগামী দিনে বেকায়দায় পড়বে। কারণ সংবিধান না থাকলে, অতীতে যারা করেছে, সামরিক শাসকরা করেছে, তারা সবসময় সংবিধানকে সাসপেন্ড করেছে। যার জন্য শেখ হাসিনা আর্টিকেল 7 এর সংশোধন আসছিল যে সংবিধান কোন শক্তি আর সাসপেন্ড করতে পারবে না। যদি কেউ সংবিধান সাসপেন্ড করে, তাহলে সেটা পানিশেবল টু ডেথ হবে। এই সংবিধান স্থগিত না করার জন্য এই আইনটা আনা হয়েছিল। এখন তো এই আইনটা উঠে গেছে, হাইকোর্ট তো এই সংবিধানটাকে নালিফাই করে দিয়েছে। এখন সংবিধান সংশোধন দরকার নাই। কয়েকটা আর্টিকেল গত বৃহস্পতিবার দিন মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করে দিয়েছে। মাননীয় সুপ্রিম কোর্ট সেটা বাতিল করে দিয়েছে। ফলে এখন তো যে কোনো সময় যে কোনো লোক সাসপেন্ড করতে পারে সংবিধান। এখন আর সময় সাসপেন্ড করা অবৈধ হবে না। কিন্তু পাশাপাশি এটা তো রয়ে গেছে যে জনগণ দেশের মালিক। আর্টিকেল 7 তো চেঞ্জ হয়নি। জনগণ দেশের মালিক, তার মানে জনগণের চরম অভিপ্রায় হলো সংবিধান। সংবিধানের প্রথমে কি লেখা আছে? জনগণের চরম অভিপ্রায় হলো সংবিধান। সংবিধান ভায়োলেট করা, সংবিধান কে অবজ্ঞা করা ক্ষমতা সরকার বা অন্য কারো নেই। সরকার শপথ নিয়েছে যে এই সংবিধান তারা মেনে চলবে। সাধারণ জনগণ সংবিধান শপথ নেয় নাই, এমপিরা শপথ নেয়, তারা যে কোনো সময় সংবিধান পরিমার্জন করতে পারে, সংস্কার করতে পারে। যেটা আমাদের বিরোধী দল থেকে, জামাত ইসলাম থেকে পরিষ্ঠ বলা হয়েছে, কদিন আগে পার্লামেন্টে বলেছে আমরা সংবিধানে সংস্কার চাই, আমরা সংবিধানকে নতুন করে আরো এটাকে উন্নত করতে চাই। কিন্তু তার সংবিধান মেনে, এটা খেয়াল করবেন, সংবিধানকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন না। জামাত ইসলাম কখনই বলে নাই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব, এটা অনেকে বলেছে, তার মুখের কোট আছে, ভাষা যায়, আমরা বলতে চাই না, কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া যায় না। এই ছুঁড়ে ফেলে দেওয়া যায় নাই বলেই আর্টিকেল 7 এর সংশোধনী আনা হয়েছিল, কিন্তু হাইকোর্ট সেই সংশোধনীটা বাতিল করে দিয়েছে। তারপরেও কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলা দেওয়া যাবে না, কারণ সরকার ছুঁড়ে ফেলতে পারবে না, কারণ সরকার এই বর্তমান সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। কাজেই যদি এর সংস্কার জাতীয় সংসদে করতে চায়, বিরোধী দল আনতে পারে, অন্য দল আনতে পারে, জনগণ বাধ্য করতে পারে সরকারকে যে এই সংবিধান পরিবর্তন করো, যেটার পক্ষে আমি, যেটা আমিও চাই সংবিধান সংস্কার হোক, জামাত ইসলামের সবাই আমরা চাই এই সংবিধান সংস্কার হোক। কেউ বলে নাই, আমরা বলছি 71 এই সংবিধানকে সংশোধন করা হোক 2026 সাল বা তার পরবর্তী সময় বুঝি করার জন্য। আমরা দেখেছি সংবিধান নিয়ে অনেক সময় অনেক কিছু পরিষ্কার করা হয় নাই। যেমন রাষ্ট্র ধর্ম নিয়ে সংবিধানে একটা ধোঁয়াশা রয়ে গেছে, এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। যেমন আমাদের ওই নিয়ে সমাজতন্ত্র নিয়ে আমাদের ধোঁয়াশা রয়ে গেছে। বাংলাদেশ সমাজতন্ত্র কাজ করছে না, বাংলাদেশ সমাজতন্ত্র নাই, এখন পুঁজিবাদী সমাজ বাংলাদেশ চলতেছে। আমার সংবিধান বলছে সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, আমার সংবিধান বলছে রাষ্ট্র, ব্যবসা, বাণিজ্য সবকিছু সরকার চালাবে। সেখানে সংবিধানকে পাশ কাটিয়ে
আমরা মুক্ত বাজার বাণিজ্য আমরা চালাচ্ছি। এটা সংবিধানের সঙ্গে কন্ট্রাডিকশন, এখানে সংবিধানের সঙ্গে কন্ট্রাডিকশন। ফলে আমরা চাচ্ছি এখানে সংবিধানগুলো সংশোধন করা হোক। আমরা চাচ্ছি সংবিধানে এখন প্রায় আমাদের জনসংখ্যা হয়ে গেছে 20 কোটি কাছাকাছি। একটা 20 কোটি দিয়ে একটি ওয়ান সিঙ্গেল হাউস পার্লামেন্ট চলতে পারে না। 20 কোটি মানুষকে নিয়ে একটি 300 এমপি কে দিয়ে শুধু একটি দেশ চলতে পারে না। 20 কোটি লোকের প্রতিনিধিত্ব হতে পারে না। এখানে আপার হাউস দরকার। সকল রাজনৈতিক দলগুলো বলছে আপার হাউস দরকার। এখন এটা অনুমূল্য করা দরকার। আমাদের একটি অন্তত বাংলাদেশের 3-4টা প্রদেশে ভাগ করা দরকার। কারণ সকল নেতৃত্ব কেন্দ্রীভূত ঢাকা শহর হয়ে গেছে। ফলে কি হচ্ছে, দেখা যায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেও এখন মন্ত্রী হয়ে যাচ্ছে। মানে টায়ারটা কি একদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে জনপ্রতিনিধি হয়, সেখান থেকে সে সরাসরি পরবর্তী এমপি পাস করে সে মন্ত্রী হয়ে যেতে পারে। আমাদের অনেক মন্ত্রী আছে যাদের ব্যাকগ্রাউন্ড হলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাই নেচার 5 বছর সে যে সমস্ত জিনিস নিয়ে কাজ করেছে, সেখানে টিওনোর অধীনে সে টিওনো এবং ওসিকে সকল দুর্নীতিতে সহায়তা করেছে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সবসময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চালাইতে গেলে সে স্থানীয় পুলিশ কর্মকর্তা এবং টিওনোকে তাদের দুর্নীতিতে সহায়তা করতে হয়। তাদের দুর্নীতি সহায়তা না করলে চেয়ারম্যানরা বিপদে পড়ে। যেই চেয়ারম্যান এই মানসিকতা নিয়ে তৈরি হয়ে আসছে, তাকে যদি আপনি আসলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বানায় দেন, মন্ত্রী বানায় দেন, তাহলে কি হবে? সেখানে সে দুর্নীতিকে দুর্নীতি মনে করবে না। সেখানে মনে করবে এগুলো কিছু না, এগুলো আমাকে যা বলা হয়েছে তাই। কিন্তু ওনাকে যে বলতে পারে না, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী হুকুম দিতে পারেন না, এইটা তো বুঝার বুদ্ধি তার নাই। কালকে ইন্টারভিউ শুনলাম ওই কনক সরোয়ার, এখানে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে দিচ্ছেন, তার মানে তাহলে মন্ত্রী কোথায় গেল? সে ডাইরেক্টলি ভায়োলেটিং মিনিস্টার। এটা চলছে দেশে। কি করবেন আপনি বলেন? কি করবেন বলেন? কি করে একজন মাননীয় প্রধানমন্ত্রীও বলতে পারেন? আবার সে বলছে আমি ওনার বন্ধু না। বন্ধু না তোমার কেন বলবে? উনি স্থানীয় সরকার মন্ত্রীকে বলবে, স্থানীয় সরকার দরকার বললে স্থানীয় মন্ত্রী প্রয়োজন মনে করলে তার ইয়াকে বলবে, স্টেট মিনিস্টারকে বলবে। কিন্তু এখানে চ্যানেল ব্রেক করা হচ্ছে। এই সিস্টেমগুলোর কারণে আজকে বাংলাদেশে আমরা মনে করি সংবিধানে কতগুলো সংস্কার আনা প্রয়োজন। সংস্কারে কিছু কিছু